মাৎসন্যায় মানে অরাজকতা, অর্থাৎ দেখবেন একটা পুকুরে বড় মাছ বা একটা পানিতে যে বড় মাছ ছোট মাছকে যেমন শাসন করে খেয়ে ফেলে, মানে গ্রাস করে, ঠিক তেমনিভাবে এরকম একটি অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল যে সময়টা, সেই সময়টা হচ্ছে সপ্তম শতকের মাঝামাঝি থেকে অষ্টম শতকের মাঝামাঝি সময়। আর এই সময়টাকেই বলা হয় মাৎসন্যায়। আর এই মাৎসন্যায়ের কারণে যে বংশের সূচনা হয়, যে দীর্ঘস্থায়ী বংশের সূচনা হয়, সেটি হচ্ছে আমার বংশ, পাল বংশ। আমি প্রলয় পাল, আমার এই বংশটাই শুরু হয় পাল বংশ, পাল বংশ। তাহলে মাৎসন্যায়ের ফলে যে বংশের মানে আবির্ভাব হয়, যে বংশের সূত্রপাত ঘটে, শুরু হয়, সেই বংশের নাম কি? পাল বংশ। তাহলে পাল বংশ প্রথমে লিখবেন যে এটি বাংলার ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী বংশ। কি লিখবেন? এটি বাংলার ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী বংশ। লিখবেন পাল বংশের শাসকরা বৌদ্ধ ধর্মাবলম্বী অনুসারী ছিলেন। পাল বংশের শাসনরা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন, কিন্তু জাতিতে বাঙালি ছিলেন। একটু বুঝে লিখেন, এই পাল বংশের বা যারা পাল বংশের যারা ছিলেন, যারা শাসক ছিলেন, তারা ধর্মে বৌদ্ধ ছিলেন কিন্তু বাঙালি ছিলেন। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। পাল রাজারা কি ছিলেন? পাল রাজারা বাঙালি ছিলেন, এটা মনে রাখতে হবে আপনাকে। এবং এই বংশ হচ্ছে 400 বছর শাসন করে, 400 ইয়ার্স। চারটাখানি কথা না কিন্তু, 400 বছর। বোঝেন, আমার দূরদর্শিতার কারণেই এই বংশটা এতদিন শাসন করে। বুঝতে পেরেছেন? অতএব একটু খেয়াল করেন, আমরা যদি এই পাল বংশের কথা বলি, এই পাল রাজাদের বা এই পাল বংশের রাজধানী ছিল পুণ্ড্রনগর, বর্তমান মহাস্থানগড়। লেখেন, পাল বংশের রাজধানী ছিল পুণ্ড্রনগর, বর্তমান মহাস্থানগড়। আচ্ছা, তাহলে এই পাল বংশে একটু ঝামেলা দূর করে দেই। সেটা হলো প্রথম রাজাকে, শেষ রাজাকে, শ্রেষ্ঠ রাজাকে আমরা একটা লাইনের মাধ্যমে শেষ করব। গোপালের ধর্ম পালনে রাম মদন হয়ে শেষ। গোপালের ধর্ম পালনে রাম মদন হয়ে শেষ। এইটুকু মনে রাখেন, গোপাল, ধর্মপাল, রামপাল, মদনপাল। গোপাল, ধর্মপাল, রামপাল, মদনপাল। এখানে দেখেন, গোপাল হচ্ছে প্রতিষ্ঠাতা এবং প্রথম রাজা। ধর্মপাল, দেখেন ধর্ম শব্দটা কি? একটা শ্রেষ্ঠ শব্দ না? এই জন্য আমরা মনে রাখবো ধর্মপাল হচ্ছে শ্রেষ্ঠ রাজা। রামপাল, এই রামপালকে অনেকেই শেষ রাজা বলে। এখানে আমি আপনাকে বলি, রামপাল হচ্ছে সর্বশেষ সফল রাজা। সর্বশেষ সফল রাজা, অথবা তাকে বলা হয় সর্বশেষ মুকুটমণি। কিন্তু যদি সরাসরি শেষ রাজা আছে, তাহলে অবশ্যই মদন পাল। যদি শেষ রাজা আছে, হ্যাঁ ক্লাস সেফ থাকবে ভাই, ক্লাস সেফ থাকবে। যদি শেষ রাজা আসে তাহলে অবশ্যই কি? অবশ্যই হচ্ছে মদন পাল। বুঝতে পেরেছেন? এই হচ্ছে পাল বংশ টোটালটা। এটা আপনাকে মনে রাখতে হবে। ধর্মপাল সম্পর্কে বলেছি, যিনি
গোপাল সম্পর্কে বলেছি, যিনি পাল বংশের প্রতিষ্ঠাতা এবং প্রথম রাজা। ধর্মপাল হচ্ছে পাল বংশের শ্রেষ্ঠ রাজা, যিনি নওগাঁ জেলায় মানে অবস্থিত যে পাহাড়পুর বৌদ্ধবিহার, এই পাহাড়পুর বৌদ্ধবিহার তিনি নির্মাণ করেন এবং তিনি হচ্ছে মানে এই বিহারটা হচ্ছে সোমপুর বিহার নামে পরিচিত। 1879 সালে এই বিহারটা আবিষ্কৃত হয় এবং ইউনেস্কো এই বিহারটিকে তার 1985 সালে এই বিহারকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে। এখানে রয়েছে সত্য পীরের ভিটা, সত্য পীরের ভিটা রয়েছে। আর তার সময়ে ত্রিশক্তির সংঘর্ষ দেখা দেয়, ত্রিশক্তির সংঘর্ষ দেখা দেয় যার আমলে, তিনি হচ্ছেন ধর্মপাল। এরপরে হচ্ছে রামপাল, যিনি হচ্ছেন সর্বশেষ সফল রাজা বা সর্বশেষ মুকুটমণিও যাকে বলা হয়। নওগাঁ জেলার যে জগদ্দল বিহার, এই জগদ্দল বিহার নির্মাণ করেন রামপাল এবং মদনপাল থেকে তেমন কিছু পড়ার নাই। আর এই মদনপালের মধ্য দিয়ে আমরা দেখতে পাবো পাল বংশের শেষ হবে এবং আরেকটি বংশ শুরু হবে, যে বংশটির নাম হচ্ছে সেন বংশ। সেন, যে বংশটি আসবে সেটির নাম হচ্ছে সেন বংশ। সেন বংশ নিয়ে তো আমাদের অনেক মাথা ব্যথা রয়েছে। ঈদের কবে পরে ব্যাক করবেন স্যার? ঈদের পরে কবে ব্যাক করবেন স্যার? আমি আসি, কোথাও যাইনি, ঢাকা আসি। আমি হয়তো ঈদের দিন বাদে প্রায় দিনই লাইভে আসার চেষ্টা করব। জি জি, ওকে, থ্যাংক ইউ খায়রুল ইসলাম জয় আমার চ্যানেলটার ঠিকানা দেওয়ার জন্য। এই যে এখানে চ্যানেলের অ্যাড্রেস দিয়ে দিয়েছে, যারা যারা সাবস্ক্রাইব করেননি করেন এবং বেল বাটনে ক্লিক করে রাখেন। আজকে ঠিক যে ক্লাসটা নিচ্ছি তার আগের ক্লাসটা ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে, অর্থাৎ বাঙালি নৃতাত্ত্বিক পরিচয় নিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী ভিডিও দেওয়া হবে হচ্ছে জনপদ নিয়ে। আপনারা ক্রমান্বয়ে এই ইয়েগুলো পাবেন আমার কাছ থেকে মোটামুটিভাবে। আমরা এখন সেন বংশ নিয়ে আলোচনা করব। সেন বংশ, এই সেন বংশ নিয়ে কিছু ভ্রান্ত ধারণা রয়েছে। প্রথমেই যে ভ্রান্ত ধারণা রয়েছে তিনি হচ্ছেন বীর সেনকে নিয়ে। এই যে বীর সেন, এই বীর সেন হচ্ছে তিনি কোনো রাজা ছিলেন না, তিনি কোনো সাম্রাজ্য প্রতিষ্ঠা করেননি। এই কারণে এই বীর সেন হচ্ছে তিনি হচ্ছেন প্রথম পুরুষ, সেন বংশের তিনি হচ্ছেন প্রথম পুরুষ। ঠিক তেমনিভাবেই সামন্ত সেন নামে যাকে চিনেন, এই সামন্ত সেনও হচ্ছে এখানকার কোনো রাজা ছিলেন না, কোনো সাম্রাজ্য প্রতিষ্ঠা করেননি। তিনি নদিয়ায় আগমন করেন এবং রাঢ় জনপদে বসতি স্থাপন করেছিলেন। অর্থাৎ রাঢ় জনপদে যে বসতি স্থাপন করেছিলেন তার নাম হচ্ছে এই সামন্ত সেন। সামন্ত সেন কী করেছিলেন? রাঢ় জনপদে বসতি স্থাপন করেছিলেন। তাহলে অবশ্যই আপনি মনে রাখবেন এই বীর সেন কিংবা এই সামন্ত সেন সেন বংশের কোনো প্রতিষ্ঠাতাও না, সেন বংশের কোনো রাজাও না। তাহলে কে রাজা কে প্রতিষ্ঠাতা সেটা দেখার পালা। একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, আমরা এখন লিখব হেমন্ত সেনকে। লিখবেন হেমন্ত সেন, লেখেন। এই হেমন্ত সেনই হচ্ছে সেন বংশের প্রতিষ্ঠাতা এবং প্রথম রাজা। লিখে রাখেন। থ্যাংক ইউ ফ্রম শরীয়তপুর সাব্বির হোসেন সোহাগ, খায়রুল ইসলাম। আচ্ছা, থ্যাংক ইউ যারা অংশগ্রহণ করেছেন আজকে, শত ব্যস্ততার মাঝেও যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। তাহলে এই হেমন্ত সেন হচ্ছে সেন বংশের প্রথম রাজা। হেমন্ত সেনের পরে আমরা যাকে পাবো তিনি হচ্ছে বিজয় সেন। বিজয় সেন, এই যে বিজয় সেন, এই বিজয় সেন হচ্ছে আমাদের কতগুলো বিষয় মনে রাখতে হবে। যেহেতু বিজয় শব্দটা একটা শ্রেষ্ঠ একটা শব্দ, তাহলে এই বিজয় সেন হচ্ছে সেন বংশের শ্রেষ্ঠ রাজা। আরেকটা বিষয়,
এই যে হেমন্ত সেনকে আমরা বলেছি প্রথম রাজা, তবে এই বিজয় সেন হচ্ছে প্রথম সার্বভৌম স্বাধীন রাজা। বিজয় সেন হচ্ছে প্রথম সার্বভৌম স্বাধীন রাজা হচ্ছে বিজয় সেন। আর এই বিজয় সেনের পর আমরা যাকে পাবো তার নাম হচ্ছে বল্লাল সেন। যাকে পাবো তার নাম কি? বল্লাল সেন। বল্লাল সেনকে পাচ্ছি আমরা। দেখেন এই বল্লাল সেনের নাতি 41তম বিসিএসে সবাই বিপদে ফেলছে। কে বিপদে ফেলছে? বল্লাল সেনের নাতি। আসেন স্যার, কি আচ্ছা, শশাঙ্কর অশোককে নিয়ে একটা কনফিউজিং প্রশ্ন এসেছিল, ওইটার অ্যান্সার কি হবে? ওইটার অ্যান্সার শশাঙ্ক হবে, অশোক হবে না, শশাঙ্ক হবে। আসেন তাহলে আমরা বল্লাল সেনকে নিয়ে যেটা লিখব, প্রথম তিনি কৌলিন্য প্রথা চালু করেন। এই কৌলিন্য প্রথা কি? এই কৌলিন্য প্রথা হচ্ছে জাত বিভেদ, যেটা হচ্ছে জাতিভেদ প্রথা। এই যে হিন্দুদের মধ্যে যে জাতিভেদ প্রথা, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে জাতিভেদ প্রথা, এই জাতিভেদ প্রথা যিনি তৈরি করেছেন তিনি হচ্ছেন এই বল্লাল সেন। বুঝতে পেরেছেন? অর্থাৎ এই ক্লাসিফিকেশনগুলো যিনি করেছেন। একটু খেয়াল করেন, এই যে জাতিভেদ প্রথা বল্লাল সেন যিনি, যেটাকে বলা হয় কৌলিন্য প্রথা, এটা আমাদের মনে রাখতে হবে। আর হিন্দুদের জাতীয় মন্দির হচ্ছে ঢাকেশ্বরী মন্দির, ঢাকা। এই ঢাকেশ্বরী মন্দির হচ্ছে নির্মাণ করেন এই বল্লাল সেন। দানসাগর এবং অদ্ভুত সাগর নামক তিনি, অর্থাৎ এই বল্লাল সেন দানসাগর ও অদ্ভুত সাগর নামক জ্যোতিষশাস্ত্র রচনা করেন। এটি মনে রাখবেন, দানসাগর এবং অদ্ভুত সাগর নামক জ্যোতিষশাস্ত্র রচনা করেন এই বল্লাল সেন। আসেন বিপদ শুরু। এই বল্লাল সেনের পুত্র হচ্ছে লক্ষণ সেন। বল্লাল সেনের পুত্র হচ্ছে কি? লক্ষণ সেন। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমরা এমনিতে পড়ে এসেছি এতদিন যাবৎ যে লক্ষণ সেন হচ্ছে সেন বংশের শেষ রাজা। এখন মূলত ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি এই লক্ষণ সেনকে আক্রমণ করলে লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালিয়ে চলে আসে বর্তমান বিক্রমপুর, মুন্সিগঞ্জে। আর এর মধ্য দিয়ে আপনার প্রাচীন যুগ শেষ হয়, আপনার হিন্দু রাজার শাসন শেষ হয়। কিন্তু বিপদ ঘটেছে 41তম বিসিএসে, যেখানে গভীর গবেষণা ছিল। আমরা লক্ষণ সেন সম্পর্কে পড়ি। লেখেন তার দুটি রাজধানী ছিল। এই লক্ষণ সেনের রাজধানী ছিল দুটি, একটি নদিয়া আর একটি হচ্ছে গৌড়। তার রাজধানী ছিল দুইটি, একটা হচ্ছে নদিয়া আর একটা কি? গৌড়। লক্ষণ সেনের আমলে রাজধানী ছিল দুইটি। তার সময়ে যে সভাকবি ছিলেন, এই সভাকবি হচ্ছে হলায়ুদ মিশ্র। সভাকবি।
সভা কবি। খেয়াল করেন, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি তিনি যখন আক্রমণ করেন তখন এই লক্ষণ সেন পলায়ন করেন এবং পলায়ন করে তিনি বিক্রমপুর চলে আসেন। এর মধ্য দিয়ে তার নদিয়ার শাসন শেষ হয়, অর্থাৎ তার যে শাসন আমল ছিল তার শাসন আমল শেষ হয়। এর মধ্য দিয়ে বাংলায় মুসলিম শাসনের সূচনা হয় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির হাত ধরে। যদিও 1206 সালে এই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি তিনি তিব্বত অভিযান শেষে ফেরার পথে তিনিও আততায়ীর হাতে নিহত হন। এখন ঘটনা হচ্ছে, এখানে পরবর্তীতে লক্ষণ সেনের পুত্র, দুই পুত্র শাসন করেন এই বিক্রমপুর এসে। শেষ পুত্র হচ্ছে কেশব সেন। এই কেশব সেন পর্যন্ত সেন বংশের অস্তিত্ব পাওয়া যায়। এই কেশব সেনের পরে আর সেন বংশের কোনো অস্তিত্ব পাওয়া যায় না, অর্থাৎ এরপরে আর কোনো জেনারেশন ক্রিয়েট হয় না। বিক্রমপুর এসে আমাদের এই বাংলাটা তিনি এই কেশব সেন শাসন করেন। এখন বলতে পারেন যে স্যার এখন পরীক্ষা হয়ে গেছে, এখন এগুলো পড়াইতেছেন না। ভাই, আমিও লক্ষণ সেনই পড়াইতাম। আমি ভাই এত বড় মিথ্যা কথা আপনাদের সামনে বলবো না যে আমি কেশব সেনই জানতাম। এত বড় ভাব নেওয়ার কিছু নাই। আমারও সীমাবদ্ধতা থাকতে পারে, আমারও তো সীমাবদ্ধতা আছে, আমারও তো জানার সীমাবদ্ধতা আছে। এই যে গভীর থেকে প্রশ্ন নিয়ে আসা, কেশব সেন পর্যন্ত যাওয়া, সেই 1226 সাল পর্যন্ত যাওয়া, এখানে হয়তো আমারও একটা গ্যাপ ছিল, যেটা আমি আপনাদেরকে যারা পড়েছেন তাদেরকে পড়াই নেই। প্রতিটা বিসিএস পরীক্ষায় এমন দুই একটা প্রশ্ন আসে, দুই চারটে প্রশ্ন আসে, যে প্রশ্নগুলো সবারই একটা বিপদে ফেলে দেয়। এইসব প্রশ্ন থেকে সতর্ক থাকা উচিত। তবে যারা লক্ষণ সেন দিয়েছেন তাদেরকে অসতর্ক বলবো তা না, আসলে লক্ষণ সেনই দেওয়ার কথা ছিল, আপনার কেশব সেন দেওয়ার কথা ছিল না। কারণ বাংলার শেষ হিন্দু রাজা লক্ষণ সেন, এটাই হচ্ছে আমাদের গতানুগতিক পড়া। কিন্তু ষষ্ঠ শ্রেণীর বইয়ে দেখবেন কেশব সেন দেওয়া আছে। তো এখানে যে ঘটনাটা ঘটেছে এটা তো জানা ছিল না, আমাদের আউট অফ নলেজ। অর্থাৎ যিনি এই প্রশ্নকর্তা প্রশ্ন করেছেন তিনি এই কেশব সেনের উপরেই পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। তিনি ডক্টরেট, তিনি একজন ডক্টরেট, তিনি এই কেশব সেনকে নিয়ে গবেষণা করেছেন। ইভেন তার বাড়িও বিক্রমপুরে। অতএব এত গভীর প্রশ্ন করলে সবাই একটু বিপদে পড়বে। তাই এর মধ্য দিয়ে আপনার সেন বংশ শেষ হলো। আর পরবর্তী ক্লাস থাকবে আপনাদের সাথে মুসলিম শাসন।